প্রায় দুদিনেও ঠিক করা যায়নি সিলেটের পুড়ে যাওয়া গ্রিড উপকেন্দ্র, বিদ্যুৎ না থাকায় ভোগান্তি চরমে। হত্যার হুমকির পর সাকিবের নিরাপত্তায় গানম্যান নিয়োগ, প্রথম কোনো খেলোয়াড় পেলেন ব্যক্তিগত অস্ত্রধারী, হুমকিদাতা মোহসেনের দায় স্বীকার। বাংলার সময় সঙ্গে আছি আমি সাদ। প্রায় দুদিন ধরে বিদ্যুৎ নেই সিলেট বিভাগের বেশিরভাগ এলাকায়। গ্রাহক ভোগান্তি চরমে পৌঁছেছে, বিশেষ করে জেলায় পানির সংকট তীব্র হয়ে উঠছে। গতকাল পুড়ে যাওয়া কুমারগাঁও সঞ্চালন গ্রিড উপকেন্দ্র মেরামতে শতাধিক প্রকৌশলী সহ পাওয়ার গ্রিড কোম্পানির 400-রও বেশি কর্মী কাজ করছে। মঙ্গলবার সকাল 11টার দিকে ভয়াবহ আগুন লেগে যাওয়ায় বিদ্যুৎ কেন্দ্রটি সেই সময় থেকে বন্ধ রয়েছে, ফলে সিলেটবাসী ভয়াবহ বিপর্যয়ের মধ্যে পড়েছেন। বিদ্যুৎটা যেন তাড়াতাড়ি আমরা পাই এবং আমরা যাতে দোকানপাট এবং ব্যবসা বাণিজ্য আগের মতো পরিচালনা করতে পারি। আগুন লাগলো, সেটা তো লাগছে, তারপরে থেকে আর পানি টানির কিছু নাই। আমার ডিপ টিউবওয়েলে পানি উঠছে, কিন্তু রিজার্ভ ট্যাঙ্কিতে পানি আছে, বাট উঠাইতে পারতেছে না। পানির অভাবে মানুষ অনেক সমস্যা, মসজিদগুলোতে পানির অভাব। জরুরি ভিত্তিতে তা তল্লাশি দেওয়া দরকার বলে আমি মনে করি। নির্ঘুম রাত কাটিয়ে দুদিনেও বিপর্যয় কাটানো সম্ভব হয়নি। ফিটিংসগুলো সব হয়ে গেছে, এখন কানেকশনগুলো হয়ে গেলে পরে ইনজেকশন সেট দ্বারা টেস্ট করার পরে ইনশাল্লাহ চালু করা সম্ভব হবে। বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় 4 সদস্যের তদন্ত দল ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন। মঙ্গলবার সকাল 11টার সময় এই বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন লাগার ফলে যে বিপর্যয় সৃষ্টি হয়েছে তা কাটিয়ে উঠতে অনেকটা সময় লাগবে বলে মনে করছেন এখানকার প্রকৌশলীরা। সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উপকেন্দ্র থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিরাপত্তা নিশ্চিতে নিয়োগ দেওয়া হয়েছে একজন গানম্যান, নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন। এই প্রথমবারের মতো কোনো খেলোয়াড় পেল ব্যক্তিগত অস্ত্রধারী। এদিকে হুমকিদাতা মোহসিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে। ধারালো অস্ত্র উঁচিয়ে হত্যার হুমকি, যদিও বা অনলাইনে, তবে চোখের সামনে যে চলে আসবে না এমন দুষ্কৃতিকারী, ঘটাবে না কোনো অঘটন, তার নিশ্চয়তা কে দেবে? ঝুঁকি এড়াতেই হোম অব ক্রিকেটের সবুজ গালিচায় সাকিবের সঙ্গে দেখা গেল গানম্যানকে। ফেসবুক লাইভে এসে সাকিব আল হাসানকে হত্যার হুমকি দেওয়ার বিষয়টি হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই বললেন বিসিবি সিইও। অবশ্যই বিষয়টা একটা উদ্বেগজনক। বিষয়টা জানার পরে তাৎক্ষণিক আমরা ব্যবস্থা নিয়েছি। আমরা সংশ্লিষ্ট যারা সরকারের ল এনফোর্সমেন্ট এজেন্সি আছে তাদেরকে আমরা বলেছি এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যে তারাও ব্যবস্থা গ্রহণ করেছেন। নিষেধাজ্ঞা থেকে দেশে ফিরেই গণমাধ্যমের শিরোনামে বারবার সাকিবের নাম, কখনো উদ্বোধনের ফিতা কেটে, কখনো বা সীমান্ত পাড়ি দিয়ে। তবে কোভিডকালে এমন অবাধ বিচরণ প্রশ্নের জন্ম দিয়েছে অনেকের মনেই। বিশ্বসেরার জন্য বিসিবি কি শিথিল করেছে স্বাস্থ্যবিধির নিয়মগুলো? যখন আমাদের টুর্নামেন্টগুলো হয় তখন আমাদের সার্টেন রেস্ট্রিকশন থাকে। এখন যেটা ইনক্লুড হয়েছে একটা বায়োবাবল এনভায়রনমেন্টের মধ্যে টুর্নামেন্টের প্লেয়ার বা সাপোর্ট স্টাফ যারা থাকে তাদের পাস করতে হয়। যেহেতু এখন প্লেয়াররা একটা রিল্যাক্স সময়ের মধ্যে আছে, এর পরবর্তীতে আবার যখন টুর্নামেন্টটা শুরু হবে তখন আমরা অলমোস্ট সিমিলার বায়োবাবল এনভায়রনমেন্ট তৈরি করে আমরা যতটুকু রেস্ট্রিক্টেড এনভায়রনমেন্টের মধ্যে রাখা যায় সেটাই আমরা রাখবো। 24 নভেম্বর বঙ্গবন্ধু টি-20 কাপের মধ্য দিয়ে আবারও ক্রিকেট বিশ্বকে শাসন করতে নামবেন সাকিব আল হাসান। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। 2 মাসের মাথায় আবারও করোনায় আক্রান্তের আশঙ্কা করে পরীক্ষা করাতে আসছেন করোনা উপসর্গ বহনকারীরা। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে বুধবার প্রকাশিত করোনার তথ্য জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 24 ঘন্টায় করোনায় মারা গেছেন 21 জন। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6,275 জনে। 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 2,111 জন। গত 24 ঘন্টায় কোভিড-19 নমুনা পরীক্ষা করা হয়েছে 16,469 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 25,89,421 জনের। 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছে 2,111 জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা 4,38,795 জন। কোভিড আক্রান্ত হয়ে 24 ঘন্টায় মারা গেছেন 21 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 6,275 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,893 জন। সুস্থ হয়েছেন 3,54,788 জন। করোনায় শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফি ছাড়া অন্য কোনো ধরনের ফি নেওয়া যাবে না বলে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এর মধ্যে কোনো প্রতিষ্ঠান আনুষঙ্গিক ফি নিলে তা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশনা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এমপিও ও নন এমপিওভুক্ত সব
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে জানানো হয়। এতে স্বস্তি ফিরেছে অভিভাবকদের মাঝে। করোনা মহামারীতে 17 মার্চ থেকে দফায় দফায় ঘোষণায় বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। সব স্তরের শিক্ষার্থীদের শিক্ষা জীবনে নেমে এসেছে স্থবিরতা। এই অবস্থায় মহামারীর মধ্যে শিক্ষার্থীদের কাছ থেকে অ্যাসাইনমেন্ট, টিফিন, পুনর্ভর্তি, গ্রন্থাগার, বিজ্ঞানাগার, ম্যাগাজিন ও উন্নয়ন বাবদ কোনো ধরনের ফি নেওয়া যাবে না বলে বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়। যদি কোনো প্রতিষ্ঠান এরই মধ্যে নিয়ে থাকেন তা ফেরত দেওয়ারও নির্দেশ দেওয়া হয়। এই নির্দেশনা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন এমপিওভুক্ত ও নন এমপিওভুক্ত সব বেসরকারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে উল্লেখ করা হয়। এই নির্দেশনাকে স্বাগত জানিয়েছেন অভিভাবক ও শিক্ষার্থী। করোনাতে গার্জিয়ানরা খুব কষ্টের মধ্যে ছিলাম, বেতন টেতন দিতে পারছিলাম না। অন্যান্য যেসব ফিসগুলো আছে ওইগুলো যদি না নেয় তাহলে গার্জিয়ানের পক্ষে অবশ্যই আর্থিক সহযোগিতা হবে। অনেকের সংসার চালাইতে খুবই হিমশিম খাচ্ছে। সরকার যে পদক্ষেপটা নিয়েছে খুব ভালো। তো দেখা যায় বাচ্চাদের যদি বেতন ছাড়া বাড়তি কোনো টাকা পয়সা দাবি করা হয় তাহলে আমাদের জন্য খুব একটা চাপ হয়ে যাবে। খরচ তো নেহায়েত কম না, অনেক। তার মধ্যে এক্সট্রা কোনো ফিস আমাদেরকে বহন করতে হতো, সেটা ছিল মরার উপর খাড়ার খায়ের মতো। অভিভাবক যারা আছেন তাদের জন্য খুবই ভালো হয়, কারণ অনেকে আছে যে একজন উপার্জনকারী। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কোনো অভিভাবক আর্থিক সংকটে থাকলে তাদের সন্তানের টিউশন ফির বিষয়টি শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে বিবেচনায় নিতে হবে। এমন নির্দেশনায় শিক্ষার্থীদের ঝরে পড়ার সংখ্যা কমাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বিভিন্ন ফি যদি এখন তাদের দিতে হতো, যার চাকরিটা চলে গেছে তার জন্য এটা খুবই কষ্টকর ব্যাপার এবং অনেকে দিতে পারতেন না। সেই ক্ষেত্রে হয়তো বা সামনের সেশনে আমরা দেখতাম যে অনেক শিক্ষার্থী ক্লাসে ফিরতে পারছে না। তো সেই ক্ষেত্রে সরকার যে সিদ্ধান্তটি নিয়েছে আমি বলবো চমৎকার সিদ্ধান্ত হয়েছে। অভিভাবক হাঁফ ছেড়ে বাঁচবেন। 2021 সালের শুরুতে যদি কোভিড-19 পরিস্থিতি স্বাভাবিক হয় তবে সব ধরনের যৌক্তিক ফি গ্রহণ করা যাবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময় আরো থাকছে। মাত্র 10 টাকায় চট্টগ্রামের খাতুনগঞ্জে বিক্রি হচ্ছে 50 কেজি বস্তার পেঁয়াজ। পচে যাওয়ায় দুরবস্থা, কোটি কোটি টাকা লোকসানে আমদানিকারকরা। আন্তর্জাতিক সংস্থাগুলোর বাধার কারণে ভাসানচরে রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু করা যাচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। তাদের নিজ দেশে ফিরিয়ে দিতে মিয়ানমারের সাথে আলোচনা করতে চীনের পাশাপাশি জাপানও আগ্রহ দেখিয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই কথা বলেন। এ সময় সহসা তিস্তা চুক্তির আশা নেই বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। চুক্তির পরও মিয়ানমারে ফিরে যাওয়া শুরু না হওয়ায় ভাসানচরে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পরিকল্পনা শুরু করে বাংলাদেশ। তৈরি করা হয় উন্নত নতুন অবকাঠামো, তবে সেটাও আটকে আছে জাতিসংঘ, UNHCR এর মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর বাধার কারণে। এইসব আপত্তি কাটিয়ে প্রত্যাবাসনে দৃঢ় অবস্থানের কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। ইন্টারন্যাশনাল এনজিও, বহু এনজিও তারা ওখানে খুব বাধা দিচ্ছেন, বারবার বাধা দিচ্ছেন যে তিনারা মনে করেন যে এইটা একটা আইসোলেটেড আইল্যান্ড। তারা এখনো মনে করেন বেসে যাবে। কবে নিব জানি না, বাট উইল ডু ইট। আমরা বড় করে অ্যানাউন্স করে নিব না, কারণ করতে গেলে তখন আসিয়া আমাদের ফোন। আমরা সিদ্ধান্ত নিয়েছি এই জ্বর মধ্যেও আমরা ওদের কিছু নিয়ে যাব। কথা হয় আগামী ডিসেম্বরে প্রধানমন্ত্রী পর্যায়ে বাংলাদেশ ভারত বৈঠক বিষয়ে। সম্ভাব্য আলোচনার বিষয়গুলো স্পষ্ট না করলেও তিস্তা চুক্তির ব্যাপারে সহসা আশা নেই বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। পানি বিষয়ে একটা টেকনিক্যাল কমিটি আপনার আগামী মাসে ওরা ভারতে যাবেন। ভারতে গিয়ে তারা এইগুলো আলাপ করবেন। তবে তিস্তা যেটা আপনি বলছেন, এসাচ এটা কোনো ম্যাজিক থাকবে না। তিস্তা যে হঠাৎ করে সই হবে এটা আমরা মনে করি না। তবে যেটা হবে, তিস্তাটা মোটামুটি রেডি হয়ে আছে। আপনারা জানেন এটা ওয়ার্ড সবগুলো অ্যাকসেপ্টেড হয়ে আছে। নতুন মার্কিন প্রশাসনের সাথে বিনিয়োগ, জলবায়ু ও অভিবাসন ইস্যুতে বাংলাদেশের ইতিবাচক আলোচনা গতি পাবে বলেও মনে করেন পররাষ্ট্রমন্ত্রী। আমাদের যে সম্পর্ক। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। কেজি নয়, পেঁয়াজের পুরো 50 কেজির বস্তা বিক্রি হচ্ছে মাত্র 10 টাকায়। বিশ্বের নানা দেশ থেকে চট্টগ্রামের খাতুনগঞ্জে ডলারে কেনা পেঁয়াজ পচে যাওয়ায় এমন দুরবস্থা। এতে কোটি কোটি টাকা ক্ষতির মুখে আমদানিকারকরা। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন।
খাতুনগঞ্জের প্রতিটি আড়তের সামনে পড়ে আছে শত শত বস্তা পচা পেঁয়াজ। রপ্তানিকারক দেশ জাহাজ ভর্তি করার সময় কন্টেইনার সংক্রান্ত অসচেতনতার কারণে পচে যাচ্ছে পেঁয়াজ। এতে কোটি কোটি টাকা ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। পচে যাচ্ছে আপনার, এটা তো মালটা ঠিকমতো ডেলিভারি হচ্ছে না। এরপর হচ্ছে আপনার অনেক সময় শিপের মধ্যে টেম্পারেচারের সমস্যা হচ্ছে, এটা হয়তো বা অ্যাডজাস্টমেন্টটা ঠিকমতো হচ্ছে না আর কি। 25% টাকাও আমাদের কভারি হবে না, মানে যে বাজার যে মূল্য আছে বর্তমান পেঁয়াজের। কিছু কিছু পেঁয়াজ আপনার ফেলে দিতে হচ্ছে, সেখানে 1 টাকাও পাওয়া যাচ্ছে না। একে তো গ্যাস ও পানি ঝরে পচে যাচ্ছে, তার উপর ছড়াচ্ছে দুর্গন্ধ। খাতুনগঞ্জে 50 কেজি ওজনের বস্তা পেঁয়াজ বিক্রি হচ্ছে মাত্র 10 থেকে 15 টাকায়। ভালো পেঁয়াজ যদি আমরা বিক্রি করি 40 টাকা, এখানে বিক্রি করছি 15 টাকা, 10 টাকা, 5 টাকা। বস্তা হিসেবে বেচা কিনে হয়েছে কিছু, আর কিছু ফেলে দিচ্ছি, কিছু মিউনিসিপ্যালিটির গাড়িতে তুলে দিচ্ছি। এখন এগুলো গন্ধ ছড়াচ্ছে চারিদিকে, এখন মানে তো মালটা তো কোথাও নিতে পারছে না, ঘরেও নামাতে পারছে না, বাইরেও নামাতে রাখতে পারছে না। পচে যাচ্ছে যে এগুলো বেশিরভাগই ফেলে দিতে হচ্ছে, কারণ অনেক পেঁয়াজ ফেলে দিতে টাকাও লাগতেছে। এই অবস্থায় ক্ষতি সামাল দিতে সরকারের তদারকি বাড়ানোর দাবি ব্যবসায়ী নেতাদের। কোটি কোটি টাকা লোকসান, তার ব্যাংকের দেউলিয়া হয়ে যাচ্ছে। এখন কিন্তু সরকারের কোনো মাথা ব্যথা নাই, প্রশাসনের কোনো মাথা ব্যথা নাই, তারা কিন্তু দেখভাল করছে না। ভারত রপ্তানি বন্ধের পর বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয় পেঁয়াজ। পাকিস্তান ও মিয়ানমার সহ নানা দেশের পেঁয়াজে ধরছে পচন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রায় দুদিনেও ঠিক করা যায়নি সিলেটের পুড়ে যাওয়া গ্রিড উপকেন্দ্র। বিদ্যুৎ না থাকায় ভোগান্তি চরমে এবং হত্যার হুমকির পর সাকিবের নিরাপত্তায় গানম্যান নিয়োগ। প্রথম কোনো খেলোয়াড় পেলেন ব্যক্তিগত অস্ত্রধারী। হুমকিদাতা মহসিনের দায় স্বীকার। এ ছিল বাংলার সময়। সঙ্গে থাকুন সময়।